রাজধানী এক্সপ্রেসে আমার সামনে বসে একটি মেয়ে। সন্ধ্যে 7টা পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি, অচেনা বলে। কি বলতে কি বলে ফেলবো ঠিক নেই। আবার হ্যাংলাও ভাবতে পারে, চিটিংবাজ ভাবাও অসম্ভব নয়। 7টার পর আর থাকতে পারলাম না। সারাক্ষণ মেয়েটা কেঁদেই চলেছে। 2 মিনিট পর পর চোখ মুছছে রুমালে। রুমালটি খুব দামি, দূর থেকেই বোঝা যাচ্ছে। মেয়েটির বয়স বেশি না, 28 থেকে 30-এর কাছাকাছি। বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটি মেরুন রঙের টপ আর প্লাজো পরে আছে। গালের ডান দিকে ছোট্ট তিল। কান্না লুকাতে মাঝে মাঝে চুল দিয়ে মুখ লুকিয়ে থাকছে। দুবার কেসে একবার গলা খাঁকড়ে দিয়ে বললাম, যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে দুটো কথা বলা যাবে? আমার নাম অনুপ। মেয়েটি চোখ তুলে চাইল, ডান হাতে চুল সরিয়ে দিল পেছনে। তারপর আরেকবার চোখ মুছে নাক মুছে খুব কষ্ট করে একটু হেসে বলল, কেন বলা যাবে না বলুন? না মানে ট্রেনে উঠে থেকেই দেখছি আপনি কাঁদছেন, কেঁদেই চলেছেন। আপনার কান্না দেখে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে একটু বলবেন, যদি অসুবিধা না থাকে? মেয়েটি অনেকক্ষণ আবার চুপ করে রইল। জানালা দিয়ে রাতের অন্ধকারে ছুটন্ত অদৃশ্য বস্তুগুলো দেখল। তারপর চোখ নামিয়ে আরেকবার মুছে বলল, আসলে আজ ওর কথা খুব মনে পড়ছে। আপনি যেখানে বসে আছেন, যে নাম্বারে বসে আছেন, ঠিক ওখানে বসেই ও মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমি এখন যেখানে বসে আছি, এখানে বসেই আমরা দিল্লি যাচ্ছিলাম। দুর্ভাগ্য আজ 6 মাস পরে একই জায়গায় বসে আবার দিল্লি যাচ্ছি। যতবার জায়গাটা দেখছি ততবার চোখ ফেটে জল আসছে। সিট চেঞ্জ করার অনেক চেষ্টা করলাম, কেউ রাজি হলো না। কেন চেঞ্জ করতে চাইছি কাউকে বোঝাতে পারলাম না, বলতে পারলাম না। বুঝলাম মেয়েটি সদ্য স্বামীহারা, সম্ভবত খুব ভালোবাসত তাকে। নিশ্চিত গভীর ভালোবাসত, নইলে প্রকাশ্যে ট্রেনে 6 মাস পরে এভাবে কাঁদতে পারে না। কাঁদা সম্ভব নয়। মেয়েটির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি যাচ্ছি বন্ধুর বিয়েতে দিল্লি দ্বারকা আনন্দ করতে। পথে এমন একজনের সঙ্গে দেখা হবে ভাবিনি। এবার মেয়েটিকে আদর করে আবার বললাম, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আপনাকে যদি একটি জিনিস দিই নেবেন? মেয়েটি এবার জোর করে হাসল, চোখ মুখে আগ্রহ ফুটে উঠল। আমার চোখে চোখ রেখে বলল, কি কি দেবেন? আমি চোখ নামিয়ে মাথা নিচু করে বললাম, আমার কাছে এই মুহূর্তে তেমন কিছু নেই, শুধু একটি বই আছে, ওটি নেবেন? মেয়েটি এবার খিলখিল করে হেসে উঠল, অবাক করে দিয়ে বলল, বই পড়ার অভ্যাস আমার নেই, একদমই নেই। ক্লাসের বই ঠিকঠাক মতো পড়তাম না, শুধু শরৎচন্দ্রের 2-একটা লেখা পড়েছি। তারপর একটু দম নিয়ে আবার বলল, ঠিক আছে দিন, যখন বলেছেন রেখে দেব। মনে খুব কষ্ট পেলেও বইটি আমি ওনাকে দিলাম আর বললাম, এখানে বইটি খুলবেন না। বাড়িতে গিয়ে যখন আবার ওনার কথা মনে পড়বে, আবার চোখে জল আসবে, হৃদয় ভেঙে খান খান হতে চাইবে, তখন বইটা খুলবেন, খুলে একটা লাইন পড়বেন। তারপর মন না চাইলে রেখে দেবেন, অথবা বেচে দেবেন কোনো ফেরিওয়ালার কাছে। এরপর আর মেয়েটির সঙ্গে কোনো কথা বলিনি, ঘুমিয়ে পড়েছিলাম। কিছু ভালো লাগছিল না বলতে। ঠিক 3 মাস পরে একটি ফোন পেলাম, নম্বরটি অচেনা। অন করে হ্যালো বলতেই ওপার থেকে হেসে কেউ একজন বলল, চিনতে পারছেন? আমি সোমলতা। বিরক্ত হয়ে বললাম, সোমলতা বলে কাউকে তো আমি চিনি না, আপনি রং নাম্বার ডায়াল করেছেন। সোমলতা ফোনের অপর প্রান্ত থেকে আবার হাসল, তারপর বলল, সেদিন ট্রেনে আমি আপনাকে আমার নাম বলিনি, সেই সুযোগ আপনি দেননি, ঘুমিয়ে পড়েছিলেন। আমার কথায় কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ভেবেছিলেন মেয়েটি কি খারাপ, বই পড়ে না। আসলে সেদিন আমার ওভাবে বলা ঠিক হয়নি। আমি অনেক পরে বুঝতে পেরেছি আপনি বই পাগল মানুষ। রবীন্দ্রনাথ আপনার ধ্যান জ্ঞান। সরি, মাফ করবেন। চিনতে পেরেছি মেয়েটিকে, সে রাজধানী এক্সপ্রেসে পরিচয় হয়েছিল। হেসে বললাম, না না, মাপ চাইতে হবে না। ফোন করেছেন কেন সেটা বলুন। আসলে বইতে আপনার ফোন নাম্বারটা দেখে লোভ সামলাতে পারলাম না। সময় করে একদিন আসুন না, নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি। এরও প্রায় দিন 15 পরে যাব না করেও ঠিক একদিন বিকেলে হাজির হলাম সোমলতাদের দমদমের বাড়ি। সোমলতা মনে হয় জানতো আমি আজ আসবো। খুব সুন্দর একটা তুতে রঙের শাড়ি পরেছে,
ঠোঁটে লিপস্টিক নেই, অথচ মনে হচ্ছে নিশ্চিত কিছু মেখেছে। চোখ দুটো খুব উজ্জ্বল দেখাচ্ছে। রোদে অর্ধমৃত গাছ হঠাৎ জল পেলে যেমন ডালপালা মেলে সবুজ হয়ে আকাশ পানে তাকিয়ে তাকিয়ে হাসে, তেমন লাগছে ওকে। আমায় হঠাৎ দেখে অনেকক্ষণ তাকিয়ে রইল সোমলতা। আমি দূর থেকে বুঝতে পারছি ওর গাল বেয়ে জল পড়ছে, চোখ ফেটে জল পড়ছে, ঠোঁট কাঁপছে। অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আমার কান্না ভালো লাগে না। সেদিনও ট্রেনে কাঁদার একটা কারণ ছিল, আজ আবার কেন চোখে জল বুঝতে পারছি না। তবে ফোনে কি কিছু ভুল বলেছিলাম? খানিকটা বিরক্ত হয়ে বললাম, কান্না আমার ভালো লাগে না, আপনার কান্না দেখব বলেই কি এলাম। সোমলতা কিছুতেই মাথা তুলছে না। বুঝতে পারছি এখনও কেঁদে চলেছে। ওর দুঃখটা বুঝতে পারছি। ট্রেনে হঠাৎ হাজব্যান্ডের মৃত্যু এখনও মেনে নিতে পারেনি, সেই ক্ষত রয়ে গেছে মনে। একেবারেই অপরিচিত একটি মেয়ের সামনে সেইভাবে দাঁড়ানোটা ঠিক হয়নি। আশেপাশের অথবা বাড়ির কেউ দেখলে খারাপ ভাবতে পারে। অনেকক্ষণ পর মাথা তুলে চোখ মুছে একটুখানি হেসে বলল, একটা ছোট্ট দান যে কত বড় দান হতে পারে আপনার থেকে না পেলে তা আমি কোনোদিনই হয়তো বুঝতে পারতাম না। অনুপবাবু, আমি পেরেছি। আমি সাহস পেয়েছি, বল পেয়েছি, আত্মবিশ্বাস পেয়েছি। রবি ঠাকুরের থেকে হাসার রসদ পেয়েছি, কাদার তপ্ত জল পেয়েছি, জীবনের অর্থ খুঁজে পেয়েছি। আপনার বই আমাকে সব দিয়েছে, সব। আমার বুক থেকে একটা জগদ্দল পাথর নেমে গেল। যাক বাবা, আমার দান বিফলে যায়নি, একটু হলেও কাজে লেগেছে। এতক্ষণ টেনশন হচ্ছিল ডেকে কি না কি বলবে। সাহস পেয়ে একটু হেসে আবার বললাম, সেবার আপনাকে আমার একটি পুরনো গীতাঞ্জলি দিয়েছিলাম, ওতে নাম ফোন নাম্বার লেখা ছিল। এবার একেবারে একটি নতুন, একদম নতুন বই এনেছি, নেবেন? সোমলতা আবার ধীরে ধীরে আমার খুব কাছে সরে এসেছে। আবার মাথা নিচু করে হেসে বলল, জানি জানি আপনি কি বই এনেছেন। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, বলুন তো দেখি। ও এবার চোখ তুলে হাসল। তারপর আবার চোখের জলে গাল ভিজিয়ে ধীরে ধীরে বলল, গীতবিতান।